দ্বিতীয় স্ত্রী নিয়ে ৩ বছর পর বাড়িতে ফিরল আয়াস। রাউসি শুধু স্বামীর দিকে তাকিয়ে আছে। ৩ বছর আগে আয়াস আর তার বিয়ে হয়েছে। তবে আয়াস বিয়ের পর আর এক মুহূর্ত সেখানে না থেকে কোথাও চলে গিয়েছিল। শ্বশুরবাড়িতে একাই থাকতে হয়েছে রাউসির। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় আয়াস জার্মানি চলে গিয়েছে। এরপর কেটে যেতে থাকে দিন। শ্বশুরবাড়ির সকলেই রাউসিকে পছন্দ করত, শুধু আয়াস বাদে। ৩ বছরে একটিবারও রাউসির সাথে কথা বলার প্রসঙ্গ তুলেনি সে। রাউসি সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে। এই যে আজ নিজের স্বামীর পাশে তার দ্বিতীয় স্ত্রীকে দেখে বুক ফেটে যাচ্ছে রাউসি। চোখে জল টলমল করছে। রাউসির শাশুড়ি আমেনা বেগম লজ্জায় মাথা নিচু করে রেখেছেন। ছেলের এমন কাণ্ডে রায়হান শিকদার লজ্জিত ভীষণ। একবার রাউসির দিকে তাকাতেই বুক ফেটে যাবার উপক্রম তার। রাউসি তার বোনের মেয়ে। বছর ৩ আগে ছোট বোন রূপার কাছে তার ছেলের জন্য রাউসির হাত চেয়েছিলেন রায়হান সাহেব। প্রস্তাব পেয়ে খুশিতে আত্মহারা হয়েছিল যেন রাউসির মা। তবে মাহমুদ খান নারাজ ছিলেন এ বিষয়ে। স্ত্রীর কথায় তিনিও একটা সময় গিয়ে রাজি হন। ধুমধাম করে বিয়ে দিলেও সেদিনের আয়াসের ঘটনায় বেশ ক্ষিপ্ত মাহমুদ খান। রাউসি বাবাকে অনেক রিকোয়েস্ট করার পরই শান্ত হয়েছিলেন তিনি। রাউসিকে নিজ বাড়িতে থাকার কথা বললে রাউসি জোর করে শ্বশুর বাড়ি থাকার সিদ্ধান্ত নেয়। এতে আর কেউ দ্বিমত পোষণ করে না। সবই ঠিক চললেও আয়াসের কার্যকলাপ মোটেও ঠিক ছিল না। এ নিয়ে অনেকবার বাবা ছেলের কথা কাটাকাটি হয়েছে। তবে এমন দিনও যে দেখতে হবে এটা মোটেও কারোর কল্পনা ছিল না। মা আমাদের কি দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে, নাকি ভেতরে ঢুকাবে না? ছেলের কথা শুনে রায়হান সাহেব ছেলের নিকট গিয়ে জোরে একটি চড় মেরে বসেন। আয়াস হতভম্ব হয়ে যায়। সাথে তার সদ্য দ্বিতীয় স্ত্রী অনিমাও যেন ভরকে যায়। আয়াস হতভম্ব হয়ে বলে, আমায় মারলে কেন? কি করেছি আমি? রায়হান সাহেব চেঁচিয়ে বলেন, তুই এখনই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখও দেখতে চাই না আমরা। রাউসি তৎক্ষণাৎ রায়হান সাহেবের কাছে গিয়ে বলে, মাম্মা এমনটা করো না, ওনাকে ভেতরে আসতে দাও। আমি একটু পর চলে যাব, প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। আয়াসের এমনিতেই মেজাজ চটে গিয়েছিল। রাউসির এমন কথা শুনে আরও বেশি রেগে যায়। তা কাছে এসে রাউসির গালে চড় মেরে বসে আয়াস। আর বলে, তোর জন্য হয়েছে সব কিছু। তোর জন্যই বাবা আমায় আর চড় মারলো। তুই এখন চলে যা এখান থেকে। আয়েশার কথা শুনে রায়হান সাহেব কিছু বলতে যাবে, তবে রাউসি বাধা দেয়। আয়াসের দিকে ছল ছল চোখে তাকিয়ে বলে, পছন্দ ছিল না ৩ বছর আগে বিয়ের দিন না করে দিলেই পারতে আয়াস ভাই। এত কিছুর কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, আমি চলে যাচ্ছি, সুখে থেকো। তোমার নতুন জীবন সুন্দর হোক আয়াস ভাই। কথাটা বলে এক দৌড়ে নিজের রুমে চলে যায় আর রাউসি কথা শুনে কানে হাত দেয় অনিমা, যেন খুবই বিরক্তিকর ছিল। আয়াস রেগে আছে। আমিনা ছেলের কাছে এসে বলেন, এমনটা করার আগে একটাবার ভাবলি না রে? কি ভাববো? ভাববার সময় দিয়েছিল তোমরা ৩ বছর আগে? নাকি তোমরাও ভেবেছিলে? হুট করে বিয়ে দিয়েছিলে তোমরা সেদিন। আমার অমত থাকা সত্ত্বেও এটার প্রায়শ্চিত্ত করলাম আমি। শরত, এমনিতেই ক্লান্ত আমি, রুমে যেতে দাও আমাদের। অনিমার হাত ধরে বাবা মাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায় তারা। রায়হান সাহেব আর আমেনা হতভম্ব হয়ে চেয়ে থাকেন। শুধু ছেলের এমন ব্যবহার। ছেলে অনেক পাল্টে গিয়েছে, অনেক। বাবা মা হিসেবে খুবই লজ্জিত রায়হান সাহেব ও আমেনা বেগম। কিছুক্ষণ পর ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসে রাউসি। রায়হান সাহেব এবং আমেনা বেগমের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকায় একবার। আমেনা বেগম উঠে এসে জড়িয়ে ধরে রাউসিকে। উনি কাঁদছেন, রাউসিও কাঁদছে। রায়হান সাহেব মাথা তুলে তাকাতেও পারছেন না, সাহসী কুলাচ্ছে না আর। রাউসি বলে ওঠে, মামা আমি চলে যাচ্ছি, ভালো থেকো তোমরা। আয়াস ভাইয়াকে কিছু বইল না আবার। উনি ভালো থাকুক আজীবন, এই দোয়াই আল্লাহর কাছে করি। রায়হান সাহেবের চোখ বেয়েও ২-১ ফোঁটা জল গড়িয়ে পড়ে। তখনই ওপর থেকে নিচে নেমে আসে আরিশা। রাউসির কাছে এসে হাত দুটো ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, এই রাউসি, কোথায় চলে যাচ্ছিস তুই? তোকে ছাড়া আমার একদম থাকতে ভালো লাগবে না রে। রাউসি আরিশাকে জড়িয়ে ধরে বলে, আমাদের আবার দেখা হবে, তবে আমি আর ১ সেকেন্ডও এই বাড়িতে থাকতে পারবো না রে আরিশা। তোরা ভালো থাকিস, আমি আসছি।
খুব কষ্টে বাড়ির সদর দরজা বেরিয়ে আসে রাউসি, চোখ দুটো ভেজা। এদিকে ভেতরে আরিশা হাও মাও করে কাঁদছে। রায়হান সাহেবেরও চোখে জল। আমেনা বেগম শাড়ির আঁচলে মুখ বুজে কাঁদছেন। মেয়েটা যে অনেক আপনজন হয়ে গিয়েছিল এই 3 বছরে, কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা ধরে রাউসি। বাবার বাড়িতে যাবে কিনা চিন্তা করছে। তার বাবা তাকে বলে রেখেছিলেন তার বাবার বাড়ি তার জন্য সবসময় খোলা। এখন একমাত্র নিরাপদ স্থান সেটিই হতে পারে। একটা সিএনজি দাঁড় করায় রাউসি। ঠিকানা বলতেই সিএনজিওয়ালা রাজি হয়ে যায়। সিএনজিতে উঠে রাউসি চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে আয়াস। তবে তার মাঝে কোনো অনুতপ্ত নেই। আধ ঘন্টা পর বিশাল বড় বাড়িটির সামনে এসে থামে সিএনজি। ভাড়া মিটিয়ে ব্যাগটা হাতে নিয়ে গেটের সামনে যেতেই দারোয়ান রাউসিকে চিনতে পেরে হেসে বলে, আরে রাউসি মা, তুমি আইছো? যাও যাও, আজকে তোমার কাকা ফুপু সবাই আইছে বাড়িতে। কথাগুলো শুনে রাউসি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। এতগুলো মানুষের সামনে পড়তে হবে এখন তাকে। মোটেও ভালো হবে না এটা। এদিকে না গেলেও এখন কোথায় যাবে রাউসি? না চাইতেও বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাউসি। গেট থেকে তাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। রাস্তার পাশে বাগানে ভরপুর। আস্তে ধীরে হেঁটে একটা সময় সদর দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে শোরগুলোর আওয়াজ শোনা যাচ্ছে। রাউসি একবার উকি দিয়ে দেখে কে কে আছে। উকি দিচ্ছিল সে সময় কেউ পেছন থেকে বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? কথাটা শুনে চমকে ওঠে রাউসি। পেছন ফিরে তাকাতেই লম্বা চৌড়া সোঠাম দেখি এক মানবকে দেখে ভরকে যায়। শুকনো ঢোক গিলে কিছু বলার আগেই ভেতর থেকে রাউসির মা বলতে আসে, কি হয়েছে? বাইরে আসতেই রাউসিকে এমন অবস্থায় দেখে রাউসির মা রূপা মেয়েকে হেসে জড়িয়ে ধরেন আর বলেন, রাউসি মা, তুই কখন এলি? রাউসি নামটা শুনে সেই মানুষটি ভ্রুকুটি উচকে ফেলে। রূপা মানুষটির দিকে তাকিয়ে বলে, মেহরান বাবা, ও আমাদের রাউসি, চিনতে পেরেছ? মেহরান ভালোভাবে তাকিয়ে দেখে মেহরান আজই দেশে ফিরেছে। আজ প্রায় 18 বছর পর। 18 বছর আগে দেশের বাইরে চলে গিয়েছিল উচ্চশিক্ষার জন্য। এখন দেশে ফিরেছে বাবা মাহবুব খানের ব্যবসা সামলানোর জন্য। মেহরান যখন 12 বছর বয়স, রাউসি তখন 3 বছরের ছোট বাচ্চা। এখন সেই মেয়েটা কত বড় হয়ে গেছে। মেহরান রাউসির দিকে তাকিয়েই থাকে। সে শুনেছিল রাউসির বিয়ে হয়ে গিয়েছে এখন, অথচ রাউসিকে মেহরান ছোটবেলায় কত আদর করত আর ভালোবাসত। বড় হওয়ার পর মেয়েটার চেহারা কখনো দেখেনি মেহরান, আজই দেখেছে। গম্ভীর ভাব ফুটিয়ে রূপাকে বলে, চিনতে পেরেছি ছোট মা, গাধাটা বড় হয়ে গেছে। রূপা হেসে ওঠেন। তবে তিনি এখনো বুঝতে পারছেন না মেয়ে হঠাৎ এখানে কি করছে, না বলে কয়ে এসেছে আবার। রাউসি মেহরানের গাধা সম্বোধন শুনে রেগে যায়। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার উপরে এমন সম্বোধন মাথা খারাপ করার মতোই। মেহরান রাউসির দিকে এক পলক তাকিয়ে চলে যায় বাড়ির ভেতরে। রাউসির লাল লাল চোখ দুটো দেখে রূপা হাসি থামিয়ে চিন্তিত স্বরে বলেন, কি হয়েছে মা তোর? রাউসি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলে। বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না রাউসি। মাকে জড়িয়ে ধরে বাহিরেই কেঁদে যাচ্ছে শুধু। ব্যবসার সুবাদে মাহমুদ খান রাজশাহী থাকেন। বড় ভাই মাহমুদ খান আর ছোট ভাই মাহতাব খান ঢাকায় থাকেন। সেখানেই তাদের ব্যবসা। কিন্তু আজ সবার ছোট বোন মালিহা সহ মাহমুদ খানদের বাড়িতে বেড়াতে এসেছেন ঢাকায় ফিরে যাওয়ার কথা বলার জন্য। কারণ এখন মেহরান যেহেতু এসে গেছে, সে ব্যবসার হাল ধরবে। রাউসিকে এবার নিজেদের সাথে নেওয়ার কথা ভাবেন। আয়াস যখন দেশে ফিরলে তখনের ব্যাপার তখন দেখা যাবে। তবে রাউসির আগুনি বার্তা আর তার সাথে ঘটা কাহিনীটা শুনতেই সকলের রক্ত গরম হয়ে ওঠে। মাহবুব খানের ছোট ছেলে উজান আর মাহতাব খানের বড় ছেলে তানজিম তো খেপে গিয়েছিল। বড় ভাই মেহরানের ধমকে চুপ করে আছে এখন ছোট দুটো। খান বাড়ির সবাই রেগে আগুন। মাহবুব খান, মাহতাব খান এবং তাদের ছোট বোন মালিহা খান কখনো ভাবতে পারেনি ভাইয়ের বাসায় এসে আজ এমন কথা শুনতে হবে। মাহমুদ খান বারবার স্ত্রীকে বকে যাচ্ছেন আর চেঁচাচ্ছেন। মাহমুদ খানের মতে তার স্ত্রীর জন্যই তার একমাত্র আদরের মেয়েকে আজ এত অপমানিত হতে হলো, যেখানে কিনা ছোট থেকে তিনি মেয়েকে উচ্চ স্বরে
একটা কথাও পর্যন্ত বলেনি সেখানে তার স্বামী কিনা আজ দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়িতে ফিরেছে, কাউকে কিছু না জানিয়ে। মাহমুদ খানের বড় ভাই মাহবুব খানও রেগে আছেন, তবে তিনি নিজেকে যথাসম্ভব সংযত রেখেছেন। কিন্তু মাহমুদ খান নিজ স্ত্রীর ওপর রাগ ঝেড়ে যাচ্ছেন। সেই অনেকক্ষণ হলো। তোমার জন্য আজ এমনটা হলো। আমি মেয়েটাকে কখনো তোমার ভাইপোর সাথে বিয়ে দিতে চাইনি, অথচ তোমরাই যত সব জেদ। এখন দেখলে তো তোমার আদরের ভাইপো কি কাজ করলো। ওই ছেলেটাকে আমি ছেড়ে দেব না, জেলের ভাত খাইয়ে তারপরে ছাড়ব। কথাগুলো রূপা বেগমকে চেঁচিয়ে বলে মাহমুদ। রূপা খানিক দূরে মাহবুব খানের স্ত্রী উর্মিলা বেগমের পাশে দাঁড়িয়ে আছেন, মুখে শাড়ির আঁচল ঢেকে। অন্য পাশ হতে মাহতাবের স্ত্রী রোকসানা বেগম সান্ত্বনা দিচ্ছে। রূপার চোখগুলো জলে চিকচিক করছে। মাহবুব খান বিরক্ত হয়ে বলেন, আহ, শান্ত হও মাহমুদ, রূপাকে দোষ দিচ্ছ কেন? তৎপর মালিহা খান বলে ওঠেন, রূপাকে সেদিন আমরাও বারণ করেছিলাম এমনটা না করতে, তবুও আমাদের কারোর কথা শুনেনি। রূপা মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। 3 বছর আগে সবাই নিষেধ করেছিল এই রাউসির বিয়ে নিয়ে। তখন রাউসি সবে ইন্টার 2য় বর্ষে পড়ে। তবে রূপা ভাইয়ের কথা রাখতে বাড়ির সকলকে বোঝান, কেউ রাজি ছিল না। কিন্তু মাহবুব খান রূপাকে নিজের বোনের মতো দেখতেন, তাই তো তিনি রাজি হয়ে যান। মাহবুব খানের রাজি হওয়াতে সকলেরই না চাইতেও রাজি হতে হয়। তবে আদরের সেই ছোট মেয়েটির এমন দিন দেখতে হবে কখনো ভাবেনি মাহবুব খান। মাহমুদ রাগে ফুঁসছেন, শান্ত রাখতে পারছেন না নিজেকে। মাহবুব খান রূপাকে বলেন, রূপা, তোমার ভাইয়ের ছেলে এমনটা মোটেও ঠিক করেনি। ডিভোর্সের ব্যাপারটা আমি আগামীকালই দেখেছি, আর তুমিও। তবে আদরে সে ছোট মেয়েটির এমন দিন দেখতে হবে কখনো ভাবেনি মাহবুব খান। মাহমুদ রাগে ফুঁসছেন, শান্ত রাখতে পারছেন না নিজেকে। মাহবুব খান রূপাকে বলেন, রূপা, তোমার ভাইয়ের ছেলে এমনটা মোটেও ঠিক করেনি। ডিভোর্সের ব্যাপারটা আমি আগামীকালই দেখছি, আর তুমিও এই পরিবারের সাথে কোনো যোগাযোগ আর রাখতে পারবে না। রূপা মাথা তুলে তাকায়। মাহমুদ খান বড় ভাইয়ের এই কথা শুনে বলে, ভাইজান, এমনিতেই ছেড়ে দেব ওদের? আমার মেয়েকে ওরা এভাবে 3টে বছর আটকে রেখেছে। তাদের গুণধর ছেলে বিদেশে থেকেও বাড়িতে 2-3 বারের বেশি আসতে দেয়নি। আবার এখন ওই কুলাঙ্গার আরেকটা বিয়ে করে এনেছে। এরপরও আমি ওদের ছেড়ে দেব? মাহতাব খানও এবার মেজো ভাইয়ের কথায় সায় দিয়ে বলেন, হ্যাঁ, তাই তো, ওদের উচিত শিক্ষা দেওয়াই উচিত। রূপার খারাপ লাগছে। যত যাই হোক, রায়হান তার বড় ভাই। তবে মেয়ের সাথে যা হয়েছে এটা ঠিক নয়। তার ভীষণ কষ্ট হচ্ছে। মেয়েটার কালো মুখ, বিষণ্ণ চোখ দেখেই স্পষ্ট মেয়েটা কত কষ্ট পেয়েছে। এদিকে তার ভাই রায়হান তো এমন নয়। আগে যদি জানতো আয়াস রাউসিকে পছন্দ করে না, তবে বিয়ের ব্যাপারটা কখনোই ভাবতো না রূপা। মাহতাবের কথা শুনে এবার পাশে বসা মেহরান বলে, শান্ত হন চাচা আপনারা, আমি ব্যাপারটা দেখব। আপাতত রাউসির খেয়াল রাখা জরুরি। মাহবুব খান ছেলের দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ান। স্ত্রীর কাছে গিয়ে বলেন, রাউসির খেয়াল রাখবে? মেয়েটা মানসিক যন্ত্রণায় ভুগবে, এটা আমরা কেউ দেখতে পারবো না। রূপা, মেয়ের কাছে যাও। মেহরান মাথা নিচু করে কিছু ভাবছে। নিজের রুমে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে রাউসি। তার পাশে বিছানার উপর বসে আছে মালিহা খানের ছেলে নাহিন, ছোট মেয়ে মাইশা, আর মাহতাব খানের বড় মেয়ে মাইশার সমবয়সী তানিয়া, আর পরিবারের সবচেয়ে ছোট সদস্য তাসবির। বাচ্চাটার বয়স এখনো 11। তানিয়া ডাকে রাউসিকে, এই রাউসি আপু, আর কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে আমাদের খারাপ লাগে তো। ভালোই হয়েছে, ওই শয়তানটাকে আর আমরা কেউই পছন্দ করতাম না। আগামীকাল তোমাদের ডিভোর্সের সব ব্যবস্থা হয়ে যাবে, সিদ্ধান্ত নিয়েছেন বড় বাবা। পাশ থেকে ছোট তাসবির বলে, হ্যাঁ রাউসি আপু, উঠো না, দেখো আজ আমরা সবাই এসেছি। তুমি কোথায় আমাদের সাথে মজা করবে, তা না করে তুমি পড়ে পড়ে কাঁদছো। মাইশাও বলে, হ্যাঁ রাউসি আপু, তুমি কান্না করো না, তোমাকে কাঁদতে দেখলে আমাদের খারাপ লাগে। আপেলে এক কামড় দিয়ে নাহিন বলে, ঢং করা বাদ দিয়ে উঠে পড়রাও, কালকেই চলে যাব আমরা। ঢাকা গেলে মায়াস সব ভুলে যাবে। রাউসি এবার সত্যি গা থেকে লেপ সরিয়ে উঠে পড়ে। চোখ দুটো লাল ফুলে গেছে। শীর্ণ দেহে উঠে দাঁড়ায়।
তানিয়া রাউশির কাছে এসে বলে, কেঁদো না রাউশিপু, এবার আমরা সবাই একসাথেই থাকবো। আগামীকাল দুপুরে এই শহর ছেড়ে চলে যাব। কথাটা শুনে তড়িৎ বেগে তানিয়ার দিকে তাকায় রাউশি। বলে, কেন? জানি না আমি, বড় বাবা ঠিক করেছেন। মন সায়না দিয়েও কম্পমান আওয়াজে শুধায়, রাউশির মামা রায়হানদের বাড়ি রাজশাহীতে। ছোটবেলায় যখন এখানে এসেছিল তারা রায়হানদের সাথে ওঠা বসা বেশি হতো। প্রতিদিনই রায়হানদের বাড়িতে আসা যাওয়া চলতো তাদের। কিশোরী জীবনে পা রাখতেই মামাতো ভাই আয়াসের প্রতি একটা অনুভূতি সৃষ্টি হয়। কৈশোর জীবনে আবেগ বলা চলে। তবে তাদের যে বিয়ে হয়ে যাবে এটা কশিনকালেও ভাবেনি রাউশি। খুশি ছিল সে, তবে আয়াসের গম্ভীর মুখ দেখে তখন না বুঝলেও বিয়ের পর যখন বিদেশ চলে যায় তখন বুঝেছে তার সংসার না টিকে থাকার সম্ভাবনা খুব বেশি, যেটা 3 বছর পরই হলো। তবুও রাউশি এই 3 বছর রায়হানদের বাড়িতেই থেকে কাটিয়েছে। সেখান থেকে ভার্সিটি যাওয়া আসা করত। তবে পরিশেষটা যে এভাবে হবে তারও জানা ছিল না। কষ্ট পায়নি রাউশি, কারণ সে জানে আয়াস তাকে কখনো পছন্দ করত না। তবু আবেগ আপ্লুত হয়ে কান্না করেছে। রাউশি ঠিক করে সুন্দর একটি জীবন গঠনের কথা। প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করার কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয় সে মনে মনে। তবে এই নতুন জীবন শুরু করার আগে তাকে একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে হবে। তখনই রুমে প্রবেশ করেন মালিহা খান। রাউশির কাছে এসে জড়িয়ে ধরেন একবার, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, রাউশি মা, তুই একদম ভেঙে পড়বি না, আমরা সবাই আছি তোর সাথে, বুঝলি? রাউশি মাথা নাড়ায়। এক রাত পেরিয়ে পরদিন রাউশি বাড়ি থেকে লুকিয়ে বের হয়। আজ বিকেলের দিকে রওনা দেবে তারা ঢাকার উদ্দেশ্যে। তবে এখন তার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। বাড়ি থেকে একটু দূরে গিয়ে সিএনজির জন্য অপেক্ষা করতে থাকে। তখন একটি কালো গাড়ি সেখানে এসে থামে। গাড়ির কাছ নামতেই ভূত দেখার মতো চমকে ওঠে রাউশি। মেহরান বসে আছে ড্রাইভিং সিটে। কিন্তু মেহরান জানালো কিভাবে সে বাড়ি থেকে বেরিয়েছে। সে তো বোরখা হিজাব খুব ভালোভাবে জড়িয়ে তাকে যাতে কেউ না চিনতে পারে সেভাবেই বাড়ির পিছনে গেট দিয়ে বেরিয়েছে। তার ভাবনার মাঝে মেহরান রুক্ষ গম্ভীর স্বরে বলে, পালিয়ে বেড়ানোর স্বভাব আছে দেখছি। রাউশি কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। এখন যদি তার বেরিয়ে যাওয়ার কথাটা বাড়ির সবাইকে বলে দেয়, তার বাবা কিছু না বললেও বাড়ির বাকিরা নিশ্চয়ই বকা দেবে। রাউশি মিনমিন করে বলে, একটা জরুরি কাজে বেরিয়েছিলাম। মেহরান রাউশির দিকে তীক্ষ্ণ চাহনি রেখে শুধায়, কি কাজ? রাউশি আমতা আমতা করতে থাকে। মেহরান গাড়ির দরজা খুলে দিয়ে বলে, উঠে এসো। রাউশি তৎক্ষণাৎ বলে, নানা ভাইয়া, আমি একাই যেতে পারবো। মেহরান চোখ রাঙায়। তার চোখ রাঙানি দেখে ভয়ে বুক কেঁপে ওঠে রাউশি। এই লোকটাকে সে ছোটবেলায় ভয় পেত। এখনো কেমন বাঘের মতো লাগে তার কাছে মেহরানকে। অগত্যা বাধ্য হয়ে গাড়িতে ওঠে রাউশি। মুখ গোমরা করে বসে থাকে। অবশ্য কেউ লক্ষ্য করবে না সেটা, কারণ রাউশির মুখ ঢাকা। কোথায় যাবে? আবারও সেই গম্ভীর আওয়াজ। রাউশি রুষ্ট হয়। কথায় কি ঝাঁজ না মেশালে এ লোকে শান্তি হয় না। সেই মুখ গোমরা করে উত্তর দেয়, মামার বাসায়। বলেই মুখে হাত দেয়। মুখ ফসকে বলে ফেলেছে। প্রকটি হয় মেহরানের। এই সময় রাউশি সেখানে গিয়ে কি করবে? কিসের জন্য? রাউশি আবারও আমতামতা করতে থাকে। মেহরান রাউশির মামা বাড়ি চেনে না। ঠিকানা জানতে চাইলে রাউশি এবার খুশি খুশি ঠিকানা বলে দেয়। বাসার সামনে নামতে মেহরানও তার পিছু পিছু নামে। রাউশির কিছু বলারও নেই। ভয় পায় সে লোকটাকে। এখন যদি যেতে নিষেধ করে, পরে না আবার বাড়ির সবাইকে বলে দেয়। বাড়ির কলিং বেল অনবরত বাজতে থাকে রাউশির। কিছুক্ষণ পর আয়াসি দরজা খুলে দেয়। রাউশিকে দরজার সামনে দেখে অবাক হয়। রাউশির পেছনে মেহরানকে দেখে এই অবাকত্ব আরো গভীর হয়। রায়হান আর আমেনা বেরিয়ে আসে ঘর থেকে। কে এসেছে দেখতে। রাউশি কিছু না বলে হুট করে আয়াসের গলে পরপর বড় সড়ো দুটো চর বসিয়ে দেয়। এতে চমকে যায় আমেনা। তবে রায়হান সাহেব চুপ। আয়াসের নব স্ত্রী অনিমাও এটা দেখে হতভম্ব হয়। পেছনে দাঁড়ানো মেহরানও যেন অবাক হয়, কিন্তু তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা দেখা যায়। আয়াস গালে হাত দিয়ে অগ্নিঝরা গলায় বলে, আমার বাড়িতে এসে আমায় মারছিস তুই? তোর এত সাহস হলো কিভাবে? আরেকটা চর বসিয়ে দেয় রাউশি আয়াসের গালে, আর স্বাভাবিক গলায় দাম্ভিকের সাথে বলে,
এভাবে থেমে আবারও বলে, প্রথম দুটো হলো আমার জীবনের 3টে বছর নষ্ট করার জন্য, আর শেষেরটা হলো রাউশি খানের সাথে উঁচু গলায় কথা বলার জন্য। আমার তো লজ্জা করছে, তোর মতো একটা ছেলের প্রতি আমার অনুভূতি এসেছিল। ছি, আমি কত ভুল ছিলাম। তোকে জেলে পাঠাতে পারতাম, তবে আমি সেটা করব না। কারণ হলো রায়হান মামা, ওনার কষ্ট আমার সহ্য হবে না। কিন্তু তোকে শুধু এই 3টে চর মেরেও আমার রাগ ক্রান্ত হচ্ছে না। তবুও তোর নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। দেখা যাক কেমন কাটাস তুই সেই জীবন। রাউশির তুই তুকারি শুনে সবাই চমকে যায়। রাউশি সেসবে পাত্তা না দিয়ে রায়হান সাহেবের দিকে তাকিয়ে বিনষ্ট গলায় বলে, কাজটা তোমার কাছে খারাপ লাগলেও আমি মনে করছি আমি ভালো কাজ করেছি। ভালো থেকো মামা, আসি। রায়হান সাহেব মাথা নাড়ান, শুধু ঠোঁটে খুশির এক হাসি। রাউশি আর একটা সেকেন্ডও দাঁড়ায় না সেখানে। এমনকি রায়হান সাহেব আর আমেনা বেগমের সাথেও কথা বলে না। সে জানে আমেনা বেগম ছেলের এমন কাণ্ডে সাথে পরোক্ষভাবে জড়িত। কিন্তু রায়হান সাহেব ত্রুটিপূর্ণ ছিলেন না। মেহরানও তার পিছু পিছু আসে। মেহরান ভাবে মেয়েটার আত্মসম্মানবোধ প্রখর। এমনকি মেহরান নিজেও বুঝতে পারেনি রাউশি এমন কাজ করবে। রাউশি গাড়িতে বসে পড়ে, নিকাবের আড়ালে প্রশান্তির হাসি। মেহরান নিজ সিটে এসে বসে গাড়ি স্টার্ট দেয়। রাউশি হুট করেই অভয় ডর ভুলে গিয়ে খোশ মেজাজে বলে ফেলে, একটা ডিজে গান ছাড়ুন না। মেহরান চোখ রাঙিয়ে আবার তাকায়। রাউশি চুপসে যায়, সরি বলে ছোট করে। মেহরান জানালার বাইরে তাকিয়ে হাসে। সত্যি একটি গান ছেড়ে দেয় গাড়িতে। সন্তান খারাপ হলে বাবা মায়ের কষ্ট, তবে আয়েশের জন্য শুধুই রায়হান সাহেবের যত কষ্ট হয়েছে। ছেলেটাকে ছোট থেকে আদরে আদরে মানুষ করেছে, আর এখন তার এই প্রতিদান দিচ্ছে। আমেনা বেগমও জেনে গিয়েছিলেন ছেলে বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছে, তবে এ বিষয়টি তিনি গোপন রেখেছেন সকলের থেকে। রাউশি ঘটনাটা জেনে গিয়েছিল সেদিন সকালে, যেদিন আয়েশ বাড়িতে ফিরছে দ্বিতীয় স্ত্রী নিয়ে। অথচ আমেনা বিষয়টা জেনেও কাউকে জানাননি, শুধুমাত্র নিজেদের অবস্থা রাউশির মাধ্যমে আরও সচ্ছল করার জন্য। এদিকে আয়েশও কখনো তার বাবাকে অন্য পছন্দের কথা বলেনি, নয়তো কখনোই রাইসির জীবন নষ্ট করে দিতেন না তিনি। খুব আফসোস করছেন রায়হান সাহেব এখন। রায়হান সাহেবের জীবনেই যত দুর্ভোগ নেমেছে, ছেলেকে নিজেরই কয়েকটা চর মারতে ইচ্ছে করছে। মারতেও গিয়েছিল, তবে স্ত্রী আমিনার জন্য পারেনি। আমিনার সাথেও ব্যাপক ঝগড়া লেগেছে রায়হান শিকদারের। আয়াসদের রুমে ঢোকে আমিনা। ছেলের পাশে গিয়ে ছেলের গালে হাত বুলিয়ে বলেন, ওই মেয়েটা আমার ছেলেকে চর মারলো। আয়াসের আরও মেজাজ চটে যায়। এমনিতেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, রাউশির কথা মনে করিয়ে দিতে আরও বেশি রেগে যায়। ওই মেয়েটাকে আমি ছাড়বো না, সাহস কত আমাকে চর মারার। আমিনা ছেলের কথায় সায় দিয়ে বলেন, উচিত শিক্ষা দিবে একদম। আয়াস ধপ করে বিছানায় বসে পড়ে। অনিমা বসে বসে নখ পরিচর্যা করছে। এদিকে এসব কথাগুলো বাইরে থেকে রায়হান শিকদার শুনতে পেতেই রুমে এসে এবার আয়াসের গালে দুটো চর লাগিয়ে দেন। আয়াস ডেকে গেলেও বাবাকে কিছু বলতে পারে না। রায়হান শিকদার চেঁচিয়ে বলেন, মা ছেলে মিলে মেয়েটার জীবন ধ্বংস করে ক্লান্ত হওনি এখনো? আর কি চাও তোমরা? এক কাজ করো, আমাকে মেরে ফেলো। তোমাদের এসব তামাশা আর আমাকে দেখতে হবে না ইহ জনমে। আমিনা বিরক্তির সাথে তাকায় রায়হান সাহেবের দিকে। ছেলের মেজাজ খারাপ বিধায় টেনে নিয়ে নিজেদের রুমে নিয়ে যান রায়হান শিকদারকে। এ নিয়ে বাড়িতে বেশ কিছুদিন ঝামেলা হওয়ার আশঙ্কা আছে বলে মনে করেন আমিনা। গাড়ির জানালার বাইরে থেকে ঠান্ডা হাওয়া এসে গায়ে ছুঁয়ে দিচ্ছে রাউশি। মেহরান রাউশির ডিজে গান ছেড়ে দেওয়ার কথাটা শুনে সত্যি সত্যি মুহূর্তক্ষণে একটি গান ছেড়ে দেয়। গানটি বাজতে শুরু করে, আজ প্রতি রাতে জেগে আছি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। এমন গান শুনতেই কেসে ওঠে রাউশি। চোখ বড় বড় করে মেহরানের দিকে তাকায়। মেহরানের খুব গম্ভীর মুখ। রাউশি আশ্চর্য ভাব নিয়ে বলে, এটা আবার কি গান মেহরান ভাইয়া? মেহরান গম্ভীর স্বরে জবাব দেয়, তোর দশা অনুসারে দিয়েছি। মেহরান তার বর্তমান দশা নিয়ে মজা করছে দেখে রেগে যায় রাউশি। রাগে নাকের টকা লাল হয়ে যায়। মেহরানকে সে ছোট থেকেই ভয় পেত এবং দেখতে পারত না, কিন্তু এখন যে কার চেহারা দেখে নিজের মাথা খেয়ে এই বদলোকের সাথে কথা বলছে সেটাই বুঝতে পারছে না। মেহরান আর চোখে রাউশির দিকে তাকায়, মুখে নিকাব লাগানো থাকায় বোঝা যাচ্ছে না।
রেগে আছে নাকি অন্য কিছু। তাই সে আবারও গাড়ি চালানোতে মন দেয়। এদিকে গাড়িতে তখনও সেই গান বেজে চলেছে। রাউশির আর সহ্য হচ্ছে না এমন গান। এটা কোনো গান হলো? সে তো শুনতে চেয়েছিল একটি ডিজে গান, কিন্তু বিরহের গান তো মোটেও শুনতে চায়নি সে। রেগে গিয়ে আবারও মুখ ফুলিয়ে বসে থাকে, তবে সেটা নেকাবের আড়ালেই ঢাকা থাকে। গাড়িটা বাড়ির সামনে এসে থামতেই রাউশি তাড়াহুড়ো করে নেমে যায়। মেহেরানও নামে। রাউশি বাড়িতে ঢুকতে নিয়েও আবার ফিরে এসে মেহরানকে বলে, ভাইয়া মোটেও বাড়ির কাউকে বলবেন না প্লিজ। মেহরান নিরুদ্বেগ কণ্ঠে সামনের দিকে দৃষ্টি রেখে বলে, আর যদি বলে দিই? নিজের ভয়ের জড়তা পাশ কাটিয়ে নিকাবের আড়ালে মুখ ভেঙচে বলে, তাহলে আপনি একটা ভাদাই মা। কি বলতেই রাউশি বাড়ির পেছনের দিকে এক দৌড় দেয়। এখন তার যত তাড়াতাড়ি সম্ভব নিজের রুমে পৌঁছাতে হবে, যে করেই হোক। সকলের নজর পেরিয়ে নিজের রুমে ঢুকতেই ভাই বোন সবাইকে দেখে চমকে ওঠে রাউশি। বুকে হাত দিয়ে বলে, তোরা এখানে কি করছিস? ভয় পাইয়ে দিয়েছিলি। সবাই বিস্মিত কণ্ঠে একসাথেই বলে ওঠে, মেহরান ভাইয়ার সাথে কোথায় গিয়েছিলি তুই? আবারও সবাই একসাথে বলে, কি কাজ? বিরক্ত হয় রাউশি। এসব প্রশ্নের উত্তর সে কাউকে দিতে রাজি নয়। তাই জবাব না দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য ঢোকার আগেই সবগুলো এসে রাউশিকে ঘিরে ধরে। তানিয়া বলে, রাউশিপো, মেহরান ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলে বলো না? এমনভাবে জিজ্ঞাসা করছিস যেন তার সাথে কোথাও যাওয়া মানা। পাশ থেকে আবার নাহিন বলে, মানা নয়, এটা হলো দুঃসাহসিক ব্যাপার। রাউশি ভ্রুকুচকে বলে, কেন? সে কি আমেরিকার প্রেসিডেন্ট নাকি? নাহিনী সে প্রশ্নের উত্তর দেয়, বড় মার কাছে শুনেছি মেহরান ভাই অনেক রাগী। এই বিষয়ে কিন্তু আমরাও জানি, ছোটবেলায়ও দেখেছি আমি কত রাগী মেহরান ভাই। এই যে আজ সকালে নাকি কোন লোককে বেধরম পিটিয়েছে, তানজিম ভাইয়ের থেকে শুনলাম। রাউশির রুহু কেঁপে ওঠে সবেগে। যেই কথা বলে এসেছে আজ মেহরানকে, সে যদি মেরে মাটিতেই পুঁতে দেয়। পরক্ষণে মনে পড়ে সে তো মেহরান ভাইয়ের বোন, তাকে মারতে পারবে না। তবুও মনে মনে ঠিক করে ওই লোকের থেকে দূরে দূরে থাকতে হবে। ডিভোর্সের সমস্ত কাগজপত্র রেডি। রাউশির সেখানে স্বাক্ষর করতে বিন্দুমাত্র হাত কাঁপেনি। এখন পালা হলো আয়াসের। তাদের বাড়িতে কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে। রাউশিরা সকলে রেডি রাজশাহী ছেড়ে চলে যাওয়ার জন্য। প্রিয় শহর রাজশাহী ছাড়তে মন না চাইলেও রাউশিকে চলে যেতে হবে, কারণ এই শহরে থাকলে সে ভালো থাকবে না। যতই দুষ্টুমিতে আনন্দ করে থাকার চেষ্টা করুক, মনের কোণে কোথাও ফাঁকা ফাঁকা ভাব কিন্তু এখনো রয়ে গেছে। কিন্তু প্রিয় বন্ধু বান্ধবীদের থেকে ফোন আলাপে বিদায় নিয়েছে। কথা দিয়েছে সময় হলে দেখা করে যাবে রাজশাহী। রাউশি তার মামা রায়হানের জন্য খারাপ লাগছে, তবে তারও কিছু করার নেই। আর কিছুক্ষণ পর সন্ধ্যা হবে। তপ্ত রোদের উষ্ণতা এখন কমে এসেছে। আকাশে সাদা সাদা মেঘগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে অদ্ভুত সুন্দর। বারান্দা দিয়ে আজকের আকাশটা কিছুক্ষণ উপভোগ করে রাউশি। মায়ের ডাকে নিচে নেমে আসে। সবাই রেডি হয়ে আছে। সদর দরজার সামনে মেহরানকে উজানের সাথে কথা বলতে দেখে নাহিনের পেছনে লুকিয়ে পড়ে রাউশি। নিজেকে এখন কিশোরী মনে হচ্ছে তার, অথচ রাউশির বয়স এখন 21। তার কয়েক মাস পেরোলে 22-এ পা দেবে। এমন একটা বয়সে এসে এসব বাচ্চাময় মনে হচ্ছে তার। মেহরান চলে যেতেই রাউশি নাহিনীর পেছন থেকে সরে আসে। সবাই মিলে উদ্যত হয় বাইরে যাওয়ার জন্য। কাজিনরা সবাই এক গাড়িতে উঠবে বলে ঠিক করেছে। তাই সবার পেছনে গাড়িতে এক এক করে সকলে উঠে পড়ে। আর বাকি 2টা গাড়িতে বাড়ির বড়রা। কয়েক ঘন্টা রাস্তা জমিয়ে আড্ডা দিতে পারবে সবাই। এই মনস্কামনা তাদের মুহূর্তেই পরিবর্তন হয় যখন দেখে তাদের গাড়িতে মেহরান ড্রাইভিংয়ের জন্য উঠেছে। রাউশির পাশে বসা তাজবীর রাউশির কানে কানে বলে, রাউশিপু, আজ আড্ডার 12টা বাজবে আমাদের। জম আমাদের সাথেই আছে, তাই বেশি আনন্দ উৎফুল্ল করা যাবে না। রাউশিও চুপ থাকে, সাথে বাকিরাও। মেহরান সবাই উঠেছে কিনা সেটা একবার পেছন ফিরে দেখতেই প্রথমে চোখ যায় রাউশির দিকে। মনে পড়ে রাউশির সকালে বলা কথাটা। রাউশির সাথে মেহরানের চোখাচোখি হতেই রাউশি দ্রুত চোখ সরিয়ে
জানালার বাইরে তাকায়। মেহরান সবার উপস্থিতি বুঝতে পেরে গাড়ি চালানো শুরু করে। গাড়ি আপন গতিতে চলতে চলতে থাকে। জানালার পাশে বসে রাউসি বাইরে তাকিয়ে থাকে। প্রিয় শহর ছেড়ে চলে যাচ্ছে, তাই কান্নাও পায় তার। আধ ঘন্টা বাদে রাজশাহীর শেষ প্রান্তে গাড়ি থামিয়ে মেহরান বলে, কার কিছু লাগবে নাকি? বা কারো ওয়াশরুমের প্রয়োজন হলে যেতে পারিস, গাড়ি আর থামবে না পরে। সবাই একসাথেই নেমে পড়ে। রাউসিও আস্তে আস্তে নেমে যায়। গাড়ির দরজার সামনে মেহরানকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত মাইশার পাশে গিয়ে দাঁড়ায় রাউসি। মাইশা একটি দোকান থেকে কিছু চিপস কিনছে, বাকিরাও নিজেদের পছন্দসই জিনিস কিনছে। হঠাৎ রাউসির পাশ ঘেঁষে কেউ দাঁড়াতেই চোখ তুলে পাশে তাকায়। এক প্রাপ্তবয়স্ক লোক তার গা ঘেঁষে দাঁড়িয়েছে। ঠোঁটে বিশ্রী হাসিটা দেখেই গা গুলিয়ে ওঠে রাউসি। সরে যেতে চাই রাউসি, তবে লোকটি আরও পাশ ঘেঁষতেই এবার রাউসি খেপে গিয়ে এক চর দিয়ে বসে লোকটিকে। ধমকে বলে, সাহস কি করে হয় আপনার আমার সাথে নোংরামি করার? মেহরান দূর থেকে এসব লক্ষ্য করছিল। লোকটির এরূপ ব্যবহারে তার মাথাও গরম হয়ে যায়। সামনে পা বাড়াতেই রাউসির কর্মকাণ্ডে থেমে যায়। রাউসি আবার চেঁচিয়ে বলে, তোদের মতো জানোয়ারদের জন্যই নারীরা নিরাপদ নয়, তোকে আজ আমি খুন করব বলে মাটিতে পড়ে থাকা একটা ছোট অথচ শক্তপোক্ত গাছের ডাল দিয়ে মারা শুরু করতেই নাহিন এসে থামায় রাউসিকে। রাউসি হাঁপাতে থাকে। তার আজকের এই ঘটনায় মনে পড়ে গিয়েছিল ভার্সিটির এক বান্ধবীর কথা যাকে ধর্ষণ করা হয়েছিল এবং মেয়েটা মারাও গিয়েছিল। তাই তো এখন রণমূর্তি ধারণ করেছে রাউসি। নাহিন রাউসিকে টেনে নিয়ে গাড়িতে বসায়। পরপর সকলেই উঠে পড়ে। তবে মেহরান কিছু কাজ করবে বলে সবাইকে গাড়িতে থাকতে বলে। কিছুক্ষণ পর সেও গাড়িতে এসে বসে। একবার রাউসির দিকে তাকিয়ে গাড়ি চালানো শুরু করে। রাউসি স্পষ্ট দেখেছে মেহরানের ঠোঁটের মুগ্ধ করা হাসি। মেহরান গাড়ি চালানো শুরু করতেই সকলে আবারও চুপচাপ হয়ে যায়। এই রাগী লোকটির সামনে তাদের গল্প করার মতো কোনো অবস্থা নেই। জানালা দিয়ে বিকেলের ঠান্ডা হাওয়া উপভোগ করছে রাউসি। তার পাশে এখন মাইশা বসা। রাউসির বিরক্ত লাগছে, তাই মাইশাকে বলে ওঠে, রাজশাহী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে না। মাইশা একবার মেহরানের দিকে তাকায়, তো একবার রাউসির দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, আস্তে কথা বল, ভাই রেগে যাবে। এটা শুনে আরো বিরক্ত হয় রাউসি। হ্যাঁ, সে যে ভয় পায় না এমন না, ভয় পায়, তবে এতটা না যে ভয়ে থরথর করে কাঁপবে। রাউসির মা একদিন বলেছিলেন মেহরান নাকি রাউসিকে অনেক আদর করতেন, তবে বিদেশে গিয়ে এত গম্ভীর আর রাগচটা কিভাবে হলো বুঝে আসে না তার। খুব অল্প বয়সে মাহবুব খান মেহরানকে কিছু একটা কারণে বিদেশে পাঠিয়েছিলেন। কারণটা সেটা সকলেরই অজানা। রাউসি, তোকে একটা ছেলেকে দেখায়, আমি দাঁড়া। কথাটা বলে মুচকি মুচকি হাসে মাইশা। রাউসি বোধ ফিরে পেয়ে মাইশার ফোনের স্ক্রিনে তাকায়। মাইশা একটা ছেলের আইডিতে ঢুকে ছেলেটির প্রোফাইল পিকচারে থাকা ছবিটা দেখায় রাউসিকে। রাউসি ভালোভাবে দেখার চেষ্টা করে। দামি একটা গাড়ির সামনে সাদা শার্টের ওপর কালো কোট জড়ানো, কালো প্যান্ট আর কালো বুট জুতা পরা একটি ছেলে, দেখতে বেশ সুদর্শন। কিন্তু মাইশা এই ছেলেকে কাকে দেখাচ্ছে কেন বুঝতে পারল না রাউসি। মাইশার ঠোঁটে লজ্জার হাসি, চোখের চাহনিতে মুগ্ধতা। রাউসির আরেকটু কাজ ঘেঁষে বসে ঘোর লাগা কণ্ঠে বলে, হাই, এই লোকটা আমাদের ভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর নুজাইশা। ভাই ছবিতে দেখতে বেশি সুন্দর নয়, তবে বাস্তবে আরও বেশি সুন্দর। তুই আমাদের ভার্সিটিতে ভর্তি হলে দেখতে পাবি, কারণ তুইও ফিজিক্স ডিপার্টমেন্টেরই। রাউসি বেশি পাত্তা দেয় না সেসব, নামটাও শুনেছি কিনা সন্দেহ। মুখ ঘুরে আবারও জানালা দিয়ে তাকায় বাইরে। রক্তিম আকাশে ঢলে পড়া সূর্যের মাঝ বরাবর পাখির নিড়ে ফেরার দৃশ্যটা তার মন নাড়িয়ে দেয়। গাছগাছালিগুলো কালো লাগছে অন্ধকারে, অথচ আকাশে এখনো লাল আভা ছড়িয়ে। রাউসির প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে। তার জীবন আর 5টা মেয়ের মতো নয়, ভীষণ আলাদা হয়ে গেছে তার জীবন। রাউসি ভাবে, সে কি জীবন যুদ্ধের এক ধাপ হেরে গিয়েছে? আয়েশের কথা মনে ওঠে। মানুষটা তার 3টে বছর নষ্ট না করলেই পারত। রাউসি মনে মনে ভাবে, আয়েশের এর জন্য আরও শাস্তি পাওয়া উচিত। অন্তত বাড়িতে স্ত্রী রেখে, প্রথম স্ত্রীর অনুমতিবিহীন যে পুরুষ পরকীয়া করে অন্য আরেকজনকে বিয়ে করে, সে কাপুরুষ ছাড়া অন্য কিছু নয়। তার শাস্তি অবশ্যই প্রাপ্য। আর আমেনা বেগম, উনিও সমান দোষী। এত বছর রাউসির সাথে ভালো ব্যবহারের নাটক করেছে,
সমস্ত কিছু জেনেও রাউশির শুধু তার মামা রায়হান শিকদারের জন্য মানুষটা মানুষটা না জানি এখন কেমন অবস্থায় আছে। গাড়ি চালানোর ফাঁক করে মিররে রাউশিকে অনেকক্ষণ যাবৎ ভাবুক দেখতে পায় মেহরান, তবে নিজে কিছু করে না। গাড়ি চলাকালীন হঠাৎ করে নাহিন রাউশিকে বলে, আয় রাউশি, আয় লাড্ডু খেলি, লুডো খেলি। রাউশির মন ভালো নেই, এখন কোনো কিছু করার ইচ্ছে আপাতত নেই, নাকচ করে দেয়। তাজবীর বলে, রাউশি আপু, না খেললে আমি খেলবো। সবাই লুডো খেলা শুরু করে চুপি চুপি, যেন সামনে বসা মেহরানকে মোটেও দেখানো যাবে না। গতকালে লুডো খেলতে দেখে অনেকক্ষণ বকাঝকা করেছিল মেহরান তাদের, তাই আজ মেহরান গাড়ি চালানোর ফাঁকে একটা গেম খেলা যায়। তখনই আবার তাদের খেলার ব্যাঘাত ঘটাতে পেছনে ফিরে তাকায় তানজিমও তাদের গাড়িতে করেই যাচ্ছে। তানজিম মেহরানের থেকে 1 বছরের ছোট। পেছন ফিরে দেখে সবাই লুডো খেলায় মত্ত। তানজিম বলে, কি করছিস তোরা? এই একটা কথা শুনে তানিয়ার হাতে থাকা ফোনটা পড়ে যায় নিচে। তানজিম ভ্রু কুচকায়। তানিয়াকে জিজ্ঞেস করে, কি করছিলি? বাকি সবাই চুপ করে বসে আছে, যেন তারা কিছুই করেনি। মেহরান বুঝতে পারে গাড়িতে সকলেই তার ভয়ে চুপচাপ আছে। তানজিমকে বলে, খেলতে দে। কথাটা শুনে রাউশি এক পলক তাকায় মেহরানের দিকে। তানিয়া সহ সকলেই খুশি হয়। নিজ থেকে ফোনটা তুলে পুনরায় নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এবার সবাই একটু আধটু কথা বলতে বলতে কোলাহলময় হয়ে ওঠে গাড়ি। এরই মাঝে তানজিম কিছু একটা মনে পড়ার মতো করে বলে, রাউশি, তুই লোকটাকে কিভাবে মারলি? আমরা জাস্ট শকড হয়েছি তোর এই প্রতিবাদ রূপ দেখে। আগে তো এমন ছিলি না। সময়ের প্রয়োজনে এবং নিজ স্বার্থে এমন কঠোর এবং প্রতিবাদী হয়ে উঠতে হয় তানজিম ভাই। পরিস্থিতি যখন অস্বাভাবিক, তখন নিজেকে ভূপৃষ্ঠে টিকিয়ে রাখার জন্য আত্মসম্মান, আত্মস্বীকৃতি এবং কঠোর হতে হয়। মান হেসে কথাটি বলে রাউশির সামনে বসা মেহরান খুব মনোযোগ দিয়ে শোনে কথাটি। এমনকি গাড়ির সবাই মেহরান যেন খুব খুশি হয়। নিজ শব্দে হালকা হাসে সকলের অগোচরে। গাড়ির সবাই হাততালি দিয়ে ওঠে খেলার মাঝে, আর বাহবা দিতে থাকে রাউশিকে। নতুন জীবনের শুভেচ্ছাও জানায় তাকে। রাউশি তৃপ্তির হাসি দেয়। কিছুক্ষণ কেটে যায়। বাকিরা নিজের খেলায় ব্যস্ত হয়ে পড়লে রাউশিও ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে যায়। রাউশির ঘুম ভাঙে তখন মাইশার ডাকে। মস্তিষ্ক সজাগ হতেই প্রথমে চোখ যায় মেহরানের সুদর্শন মুখের দিকে। হালকা আলোতে দেখা যাচ্ছে মেহরানের মুখ। গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। ঘুম জড়ানো কণ্ঠে রাউশি জিজ্ঞেস করে, পৌঁছে গেছি? মাইশা হ্যাঁ বলে আবার তাড়া দিতে থাকে। রাউশিও গাড়ি থেকে নামে। তানজিম এগিয়ে এসে বলে, রাউশি, বাড়িতে তোকে পুনরায় স্বাগতম। রাউশি হালকা হাসে। সকলের পিছু পিছু বিশাল বড় বাড়ির সদর দরজা দিয়ে ঢোকে। অনেক বছর পর আসছে রাউশি এই বাড়িতে। বাড়িতে থাকা কাজের লোকগুলো ব্যাগপত্র নিয়ে যাচ্ছে তাদের। তাজবীরকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছে নাহিন। তানিয়া আর মাইশা রাউশির সাথে হাঁটছে। মাঝরাতে বাড়িতে এসে পৌঁছানোতে সকলেই বেশ ক্লান্ত। যে যার ঘরে চলে যায়। বাড়ির বড়রা অনেক আগেই পৌঁছেছে। নাস্তা করার মতো কারোরই ইচ্ছে নেই। রাউশিকে তার রুম দেখিয়ে দেয় তানজিম। রাউশি রুমে ঢুকতে অবাক হয়। ভীষণ সুন্দর রুমটি। এবার থেকে তাকে এই রুমেই থাকতে হবে ভেবে সে ভীষণ খুশি হলেও রাজশাহীতে থাকা তাদের বাড়িটির কথা মনে পড়ে। সবচেয়ে বেশি মনে পড়ে যায় শিকদার বাড়ির কথা। বাড়িটি ছোট হলেও আর স্বামী ভালোবাসা না পেলেও বেশ ভালোই ছিল সেই বাড়িতে। অন্তত তখন কঠিন সেই মুহূর্তের সাথে সাক্ষাৎ ছিল না। জীবন মুহূর্তের মাঝেই বদলে যায়। রাউশি তার রুমে থাকা বারান্দাটাই গিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আর একটু পরে ভোর হবে। রাউশির ক্লান্ত লাগছে, তাই সে ও রুমে গিয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। ভেবে নেয় কাল সকালে সমস্ত গোছগাছ করে নেবে। আয়াস একটি বেসরকারি ভার্সিটিতে প্রফেসরের চাকরি পেয়েছিল। তবে আজ সকালে ভার্সিটিতে গিয়ে জানতে পারল যে সেই চাকরি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মুহূর্তেই রেগে হিংস্র হয়ে ওঠে আয়াস। বুঝতে পারে এই কাজ কার, নিশ্চয়ই রাউশির বাবা চাচাদের। রাউশির বাবা চাচাদের ক্ষমতা অনেক, তাই বলে এমন করবে। আয়াস রেগে বাড়িতে চলে আসে। আমেনা দরজা খুলে দিতেই আয়াসকে দেখে অবাক হয়। বাবা, তুই এত তাড়াতাড়ি চলে এলি? অবাক সুরে কথাটি
বলেন আমিনা বেগম। আয়াস তৎক্ষণাৎ জবাব দেয়, আমার চাকরিটা খেয়ে দিয়েছে ওই খান বংশ। আমিনা বেগম হকচকিয়ে ওঠেন। রায়হান শিকদার রিটায়ার্ড পুলিশ অফিসার, ছেলের দেশে ভালো চাকরি হয়েছিল, কিন্তু চাকরি নেই শুনে কলিজার পানি শুকিয়ে যায় আমেনার। আনমনে চিন্তা রেখা দেখা যায়। রায়হান শিকদার নিজের রুম থেকে কথাগুলো শুনে হেসে ওঠেন নিজ শব্দে। যা হয়েছে ভালোই হয়েছে, এমন বিশ্বাসঘাতকদের সাথে এটাই হওয়া উচিত। আয়াস নিজের রুমে গিয়ে দেখে অনিমা কানে হেডফোন গুঁজে গান শুনছে আর গুনগুন করছে। অনিমা বলে ডেকে ওঠেও আয়াস। অনিমা খেয়াল করেনি আয়াসকে, আবারও ডাকে আয়াস, তবুও কোনো লাভ হয় না। এবার কাছে গিয়ে অনামিকাকে অনিমা মাথা তুলে আয়াসকে দেখে হেডফোন খুলে আয়াসের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আর বলে, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো বে। আয়াস নিজের সাথে ঘটনার ব্যাপারে বলে না, প্রশান্তির জন্য অনিমার কোমর জড়িয়ে ধরে। টুপ করে অনিমা ঠোঁটে একটা কিস করে বসে। আয়ান বলে, আমরা ঢাকায় চলে যাব কয়েকদিন পর, এখানে জব করব না। অনিমাও খুশি হয়, মাথা নাড়ায় আয়াসের কথায়। মুহূর্তের মাঝে দুজনে মেতে ওঠে দুজনেতে, ভুলে যায় তাদের করা পাপ কর্মের কথা। রাউশির নতুন অধ্যায়ের 2 দিন কেটে গেছে ঘরে বসে। এই 2 দিনে মাইশা নাহিনদের সাথে একই ভার্সিটিতে ভর্তি করে দেওয়া হয়েছে তাকে। রাশি 3য় বর্ষের শিক্ষার্থী হলেও কিছু সমস্যার কারণে তাকে 2য় বর্ষে ভর্তি করাতে হয়েছে আবারও। আজ ভার্সিটি যাবে বলে ঠিক করেছে রাউশি। রেডি হয়ে দরজা খুলে বেরোতেই তানিয়া আর নাহিনকে দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে হতচকিয়ে যায় রাউশি। এখানে দাঁড়িয়ে কি করছিস? নাহিন সবেগে বলে, তোর অপেক্ষা করছিলাম, চল। নাহিন আর তানিয়া হাঁটা শুরু করে, পেছন পেছন রাউশিও। তানিয়া প্রথম বর্ষে পড়ল, নাহিন অনার্স 3য় বর্ষে। নিচে আসতেই রূপা বেগম তাদের নাস্তা করতে বললে 3জনই মানা করে দেয়। বাইরে আসতেই মেহরানকে গাড়ির পাশে দাঁড়িয়ে এক হাত পকেটে গুজে আর অন্য হাতে মোবাইলে ঘাটাঘাটি করতে দেখা যায়। তারা যেতে মাথা তুলে সামনে তাকায়। মেহরানের এভাবে দাঁড়িয়ে থাকার কারণ হলো মেহরান তাদের ভার্সিটি পৌঁছে দেবে নিজ উদ্যোগে। রাউশি চেয়েছিল শুধু তারা 3জন মিলেই রিকশায় চলে যাবে, তবে এই লোকটার জন্য তা আর হবে না। এটা ভালোই বুঝতে পারল রাউশি। একবার আর চোখে তাকিয়ে গাড়িতে উঠে বসে পেছনের সিটে। নাহিন সামনের সিটে বসতেই নিতেই মেহরান গম্ভীরভাবে বলে, রাউশি তুই এখানে এসে বস। সহজ সরল এমন উক্তি শুনে রাউশি ভ্রুকুটি করে নেয়। নাহিন থেমে যায়। এদিকে তানিয়াও মেহরানের দিকে তাকিয়ে আছে কেমন করে, সাথে নাহিনের ভোলা ভালা দৃষ্টি তো কথাই নয়। রাউশিও বিনা বাক্যে ব্যয়ে সামনে গিয়ে বসে পড়ে মেহরানের পাশে। অন্যদের মতো ন্যাকামি করে সে করে না। সবাই নিজ নিজ জায়গায় বসতেই গাড়ি চালাতে স্টার্ট দেয় মেহরান। সবাই চুপ রয়েছে। এই নিস্তব্ধতা মেহরানি ভঙ্গ করে সবার উদ্দেশ্যে বলে, নাহিন, তানিয়া, তোরা 2জন রাউশিকে দেখে রাখিস। তানিয়া হালকা আওয়াজে বলে, ভাইয়া তুমি যেভাবে বলছো রাউশি আপু যেন কোনো বাচ্চা। মেহরানের কথাটা পছন্দ হয় না। রাউশির আজ প্রথম দিন ভার্সিটিতে, কোনো সমস্যা হলে তখন একা হয়ে পড়বে, তাই তো এমন কথা বলেছে। তানিয়া আবারও বলে, আবার ডিপার্টমেন্টও ভিন্ন। মেহরান ভাবুক হয়, ভেবে নেয় ভার্সিটি গিয়ে টিচারদের সাথে ভালোভাবে আলাপচারিতা করে নেবে। অবশেষে ভার্সিটি পৌঁছায় তারা। গাড়ি থেকে নামে 4জনই। নাহিন ভার্সিটিতে এসে সোজা বন্ধুদের কাছে চলে যায়। বিদায় নিয়ে তানিয়াও চলে যায়। মেহরান রাউশিকে তার সাথে যেতে বললে রাউশিও মাথা নাড়ায়। রাউশিদের ডিপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে যেতেই মেয়েরা কেমন করে মেহরানের দিকে তাকিয়ে থাকে। মুখে মুখে শোনা যাচ্ছে, ইস ছেলেটা কি হ্যান্ডসাম। রাউশি কথাগুলো শুনে একবার মেহরান তো একবার মেয়েদের দিকে তাকায়। মেহরান তার সেই চিরচেনা গম্ভীর মুখে হেঁটে যাচ্ছে স্থির দৃষ্টিতে। রাউশির ক্লাসরুম দেখিয়ে দিয়ে বলে, কোনো সমস্যা হলে আমায় কল করবি, যা। রাউশি ক্লাসে গিয়ে বসে পড়ে। মেহরান ফিজিক্স ডিপার্টমেন্ট অফিসের দিকে যাওয়ার সময় কারো সাথে ধাক্কা লাগে। চোখ তুলে পাশে তাকাতেই চিরচেনা ব্যক্তিকে দেখে বলে, তুই? সামনের ব্যক্তিটাও মেহরানকে দেখে অবাক হয়েছে, বোঝা যাচ্ছে তার কণ্ঠস্বরে। তুই এখানে কি করছিস মেহরান? মেহরান শুনেছে
নুজাইশ প্রফেসর হিসেবে একটি বেসরকারি ভার্সিটিতে জয়েন করেছে কিছুদিন হলো, কিন্তু সে যে এই ভার্সিটিতে জয়েন করেছে তাও আবার ফিজিক্স বিভাগে, সেটা নেহাতি অজানা মেহরানের। নুজাইশ মেহরানের খুব কাছের বন্ধুও বলা চলে। তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে নুজাইশ আর সাঈদের সাথে মেহরানের বন্ধুত্ব গাঢ়। এর কারণ মেহরানের সাথে তারাও বিদেশেই পড়াশোনা করেছে একসাথেই। তবে নুজাইশ কয়েক মাস আগেই দেশে ফিরলেও মেহরানের কিছু জরুরি প্রয়োজনে দেশে ফিরতে দেরি হয়। মেহরান আর সাঈদ একসাথে দেশে ফিরেছে। বিদেশে থাকাকালীন বেশ কয়েকজন বাঙালির সাথে বন্ধুত্ব খুব প্রগাঢ় হয়েছিল মেহরানের। তবে নুজাইশের সাথে তার ছোট থেকেই বন্ধুত্ব, ফ্যামিলি বন্ডিং ভালো বলাই চলে। নুজাইশ এই প্রফেশন বেছে নিতে চেয়েছিল, তার বাবা মাও তাকে আর বাধা দেয়নি। নয়তো নুজাইশের বাবা নওয়াজ শাহ একজন এমপি, সেখানে নুজাইশ একজন বেসরকারি ভার্সিটির সহকারী অধ্যাপক। ব্যাপারটা কেমন হলেও বাস্তব। তুই কি এই ফিজিক্স ডিপার্টমেন্টের? হ্যাঁ, কিন্তু তুই এখানে কি করছিস? নাকি আবার ভার্সিটি পড়ার সাজ জেগেছে মনে? দেশে ফিরে তো একটা পার্টিও দিলি না শালা। বাকি কথাটা নিলে গিলে নেয় আশেপাশের পরিস্থিতি বুঝে। সে তো ভুলেই গিয়েছিল, এখন সে তারই ডিপার্টমেন্টের 56 ব্যাচ ক্লাসের সামনে। নুজাইশের কথা শুনে বিরক্ত হয় মেহরান, বলে বাজে কথা বাদ দে। আমার চাচাতো বোন রাউশি এই ভার্সিটি ভর্তি হয়েছে, তাহলে ভার্সিটি থাকাকালীন ওর কোনো সমস্যা হলে কাইন্ডলি নিজের বোন ভেবে হেল্প করবে। মেহরানের একটু কাছে আসে নুজাইশ, আস্তে দুষ্টুমি করে বলে, বোন না ভেবে অন্য কিছু ভেবে করা যায় না? তৎক্ষণাতেই নুজাইশের দিকে তাকায় মেহরান। মেহরানের এমন চাহনি দেখে নুজাইশ হেসে ফেলে। মেহরান কিছু না বলে হুট করেই চলে যায়। নুজাইশ ডাকে, তবে থামে না। নুজাইশ জিজ্ঞাসা করতে চেয়েছে তার চাচাতো বোনকে। নুজাইশ তো চেনে না, কাকে আন্দাজে সাহায্য করবে। কিন্তু মেহরান তো চলে গেল, এটা ভেবেই নিজের ঠোঁট কামড়ে ধরে নুজাইশ। তখনই ওপস আওয়াজ শুনে পাশে তাকাতেই দেখে ক্লাসের মেয়েগুলো তার দিকেই কুনজরে তাকিয়ে, চোখ দিয়ে গিলে খাওয়ার প্রবণতা বেশি তাদের। নুজাইশ ক্লাসে ঢুকতেই সবাই খুব ভদ্রভাবে সালাম জানায় নুজাইশকে। মেয়েগুলো শুধুই তার দিকেই তাকিয়ে আছে হাঁ করে। একজন পারছে তো চোখ দিয়ে নুজাইশকে গিলে খাচ্ছে। এতে অবশ্য নুজাইশ পাত্তা দেয় না, সে নিজ মতো ক্লাস নিয়ে চলে যায়। নতুন ক্লাসে আসতেই একটা বান্ধবী জুটে যায় রাউশির। মেয়েটার নাম রুনা। রুনা ভীষণ চটচটে, দুষ্টু, মিশুক স্বভাবের। রাউশির কেমন যেন ভালো লাগলো মেয়েটাকে। মেয়েটি রাউশিকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। এতে রাউশির আরও কয়েকজন বন্ধু মিলে, যাদের নাম হাসিব, মিলি, শ্রুতি, নাইম আর সবশেষ রুনা। রাউশি প্রথম ক্লাস শেষে লাইব্রেরিতে যেতে চায়, বাকিরাও সহমত প্রকাশ করে। সবার সাথেই বেশ ভালো বন্ধুত্ব হয়েছে একদিনেই। লাইব্রেরিতে তখন কেউ ছিল না, শুধু রাউশিরা ছিল। তবে তাদের খেয়াল ছিল না তারা বাদে আরও একজন আছে লাইব্রেরিতে। রাউশি বুক সেলফ থেকে পা উঁচু করে পছন্দসই একটি বই নিতে গিয়ে বইটি ও পাশে পড়ে যায়, আর একদম গিয়ে পড়ে নুজাইশের কথায়। নুজাইশের সেকেন্ড পিরিয়ডে ক্লাস একটা, সেটাও সবার শেষে। তাই তো লাইব্রেরিতে আসে বই পড়তে। তবে হুট করেই মাথার উপর বই পড়তেই হকচকিয়ে ওঠে, সাথে ব্যথায় শব্দ করে ওঠে। তৎক্ষণাৎ ফিজিক্সের নিউটনের 3টি সূত্রাবলী তড়িৎ বেগে মাথায় নাড়াচাড়া দিয়ে ওঠে। সাথে এটা মনে হতে থাকে নিউটনের মাথায় আপেল পড়েছিল, তার মাথায় কি পড়েছে দেখার জন্য পাশে তাকাতেই মোটা একটি বই দেখে ভ্রুকিঞ্চিত কুঁচকে ফেলে, আবার রেগে যায় ভীষণ। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে করেছে এটা ভেবে হেঁটে ও পাশে এসে দেখে রাউশি কেমন চোরা চোখে সেদিকেই তাকিয়ে। রাউশি নুজাইশকে দেখে চমকে ওঠে। নুজাইশ রাউশির উপর নিচ থেকে দেখতে থাকে। গলায় ঝোলানো আইডি কার্ডে নাম দেখে মৌরিন খান লেখা, রাউশির সার্টিফিকেটে মৌরিন খান দেওয়া। তবে বাড়ির সবাই, এমনকি পুরো জাতির কাছে যেন সে রাউশি নামেই পরিচিত। তবে নুজাইশের ভাবনায় মৌরিন নামটাই স্থান পায়। নুজাইশ বুঝতে পারে মেয়েটা 2য় বর্ষের শিক্ষার্থী, কিন্তু আগে কখনো নুজাইশ দেখেনি একে। আজ 3 মাস হলো এই ভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করেছে সে। তবে এই মেয়েকে দেখেনি এখনো। মেয়েটির আপাত মস্তক দেখতে ভীষণ মিষ্টি হলেও চোখের চাহনি ভারী কঠিন মনে হলো নুজাইশের। নিজের ইমেজ ঠিক রাখতে এবং অ্যাটিটিউড দেখাতে বলে, হাউ ডেয়ার ইউ,
আমার মাথায় এই বই ফেলে দেওয়ার কারণ কি? শিক্ষককে সম্মান দিতে জানো না? কথাটা একটু জোরে সরে বলায় ওপাশে থাকা রুনারাও শুনতে পায়। তাড়াতাড়ি চলে আসে এদিকে। নুজাইশ স্যার আর রাউশিকে ওভাবে দেখে কাছে যায়। রাউশি মাথা নিচু করে ভদ্রতার সাথে জবাব দেয়, ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে দেখতে পাইনি। নুজাইশ কিছু বলার আগেই রুনা সেখানে গিয়ে বলে, স্যার, ও আজই নতুন ভার্সিটি এসেছে, দয়া করে বকাঝকা করবেন না প্লিজ। বলে রাউশিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তারা। নুজাইশ কিছু বলতে যেও থেমে যায়। রাগ লাগে ভীষণ, হনহনিও সে বেরিয়ে যায়। আর কিছু সময় বাদেই এদের ক্লাস তখন মজা বোঝাবে ভেবে সিদ্ধান্ত নেয়। রাউশিরা নিজেদের ক্লাসে যাওয়ার সময় তাদের পাশ কাটিয়ে দুজন মানুষ হেঁটে যায়। রাউশি ভালোভাবে খেয়াল না করলেও চেনা চেনা লাগে তার। পেছনে ফিরে ভালোভাবে তাকাতেই চমকে যায়। সাথে তীর তীর করে রাগও বাড়তে থাকে তার। এই জানোয়ার এখানে কি করছে? মাথায় ঘুরতে থাকে, আয়া সেখানে কি করছে?